আমি এই চ্যানেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর আলোচনা করে থাকি। আলোচনা শুরু করছি। দর্শক, আপনারা সবাই জানেন 5ই আগস্ট 2024-এ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, কোটা সংস্কার নিয়ে ছাত্ররা দেশে নামেন। আন্দোলন এক পর্যায়ে সাধারণ মানুষ, জনগণ, ছাত্রছাত্রীদের পিতামাতারা সকলেই রাস্তায় নেমে আসেন। এটি আপনারা সকলেই জানেন, এটি নতুন কিছু নয়, তবু বললাম। পরবর্তীতে আমরা কি দেখলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন, রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। আনন্দিত ছিলাম আমরা, খুব আশান্বিত ছিলাম। একজন ভালো প্রধান উপদেষ্টা হয়েছেন, শিক্ষিত, জ্ঞানী ব্যক্তি। আরও আমরা আনন্দিত হয়েছিলাম একদল তরুণ যুব সমাজ, ছাত্ররা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন নতুন বাংলাদেশের, দ্বিতীয় বাংলাদেশের। পরবর্তীতে তারা প্রথম যে কাজটি করলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেন। সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের তো যা উপাধি দেওয়ার তা আমরা দিয়েই ফেলেছি। আওয়ামী লীগ একটি খুব খারাপ দল। সব কিছুই, যত শব্দ ছিল আমরা সব ব্যবহার করেছি। আমাদের অভিধানে আর কোনো শব্দ বোধহয় নাই। আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করছি না, শুধু স্মরণ করে দিতে চাই, অতীত থেকে মানুষের অনেক কিছুই বাংলাদেশের ছাত্র সমাজও শেখেননি, আর যারা এদের সঙ্গে হৈ হৈ করেন তারাও শেখেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন, এমন কথা তিনি প্রকাশ্যে বলেছেন। এই শব্দটি বলে তিনি তার নিজের সর্বনাশ করেছেন। এটি অন্য একটি ভিডিওতে আমি বলেছি, আপনারা দেখে নেবেন। ডাক্তার ইউনূস ছাত্রদেরকে উপদেষ্টা দলেও বসালেন, সরকারি দপ্তরে উপরা চালালেন। ছাত্র নেতাদের উদ্দেশ্য ছিল কি সেইটা আমরা বুঝতে পারিনি। তারা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পৃষ্ঠপোষকতায় এই ছাত্র নেতারা একটি রাজনৈতিক দল তৈরি করে ফেললেন, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরোক্ষ সহযোগিতা ছিল। তিনি সাহায্য সহযোগিতা করার জন্যে তিনি চেষ্টার কোনো কার্পণ্য করেননি। আন্দোলন তো সবাই করেছিল, শুধু এনসিপি যারা করেছেন তারাই না, তার বাইরেও অনেক মানুষ আন্দোলন করেছে, অনেক ছাত্রছাত্রী আন্দোলন করেছে। সবার ভাগ্যে সোনার চামচ জোটেনি। সোনার চামচ ইউনূস সাহেব মাত্র কয়েকজনকেই দিয়েছিলেন। এই সোনার চামচের কারণেই ছাত্রদের মধ্যে প্রথম বিভেদ সৃষ্টি হয়ে গেল। দূরদৃষ্টি না থাকলে এমনই হয়। ছাত্ররা যারা ক্ষমতায় বসলেন, তারা যা করেছেন সেসব কথা বারবার বলেছি, আমি জানেন তাদের অপকর্ম। এনসিপি চাঁদাবাজিতে ওস্তাদ। তারা ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের চাঁদা তুলতে গিয়ে এনসিপির ছাত্র নেতারা থানাতে গিয়েছেন, পুলিশ কাস্টডিতে গিয়েছেন। পরে হান্নান মাসুদ তাদেরকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনে। গুলশানে আওয়ামী লীগের প্রাক্তন আওয়ামী লীগের নেতা, তাকে তার বাসাতেও চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। এনসিপি একটি চাঁদাবাজ দল বললে ভুল বলা হবে না। একটা কথা না বললেই নয়, যখন সেনাবাহিনী যুদ্ধ করেন তারা মাঠে থাকেন, যুদ্ধের পর সেনাবাহিনী তাদের ব্যারাকে ফিরে যান। ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের কিছু অংশ তাদের প্রাক্তন কাজকর্মে বা শিক্ষাঙ্গনে ফিরে না গিয়ে রাজনীতিতে ঢুকে পড়লেন। রাজনীতি একটি ছেলে খেলা, রাজনীতি করা খুব সহজ, টাকা কামানো খুব সহজ।
রাজনীতি করে বেশি টাকা কামানো যায়, এই দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। এটি আমাদের দুর্ভাগ্য। আমরা যদি আগের নেতাদের চরিত্রের বিশ্লেষণ করি, গেছে ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি। এখনকার ছাত্রনেতারা ওয়েস্টিনে খান, ইন্টারকন্টিনেন্টালে ঘুমান, এসব গল্প আপনারা জানেন। গল্প নয়, সত্য ঘটনা সবই জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের অনেক ভুলের মধ্যে এনসিপি দলকে পৃষ্ঠপোষকতা করা বা ছাত্রদেরকে দিয়ে একটা দল তৈরি করে ক্ষমতায় বসার চিন্তাভাবনা, এটি সঠিক হয়নি। দূরদৃষ্টির অভাবেই এটি ভুল প্রমাণিত হয়ে গেছে। বর্তমানে দেখলাম 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবেন। ইউনূস সরকার ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব প্রস্তুতি নিচ্ছেন। এখন এনসিপির অনেক নেতাই আছেন, দু একজনের নাম না বললেই না। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব 200 আসনেই প্রার্থী দেবেন। এনসিপি সর্বপ্রথম দল হবেন বাংলাদেশের মধ্যে, এরকম তাদের মধ্যে ভাবভঙ্গি দেখলাম। তারা বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে একটি বিরাট অফিস করে ফেললেন, লাক্সারিয়াস অফিস, ব্যয়বহুল অফিস। টাকার তো অভাব নেই, টাকা তো ঝমঝম করে আসছে, গরিবের পেটে ভাত নাই। তারা বিশাল বিশাল অফিস খুলে ফেললেন। তারা 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠান করলেন মানিক মিয়া এভিনিউতে, তাদের দলের উদ্বোধনী অনুষ্ঠান। রোজার মাস ছিল, ইন্টারকন্টিনেন্টালে তারা ইফতার পার্টি করলেন। বিশাল দল ভাই, বিএনপি আওয়ামী লীগ তো এদের কাছে কিছুই না। আমরা এরকমই ভাবভঙ্গি দেখলাম। আজকে কি দেখছি, এই দলের নেতারা তাদের দল থেকে নির্বাচন করতে পারছেন না। কেন পারছেন না ভাই? তারা বুঝে গেছেন এনসিপির থেকে দাঁড়ালে আমাদের জেতার কোনো সম্ভাবনা নাই। তারা একবার যাচ্ছেন বিএনপিতে, একবার যাচ্ছেন জামাতের কাছে। এরকম অবস্থা বেশ কিছুদিন থেকেই চলছে। আসিফ মাহমুদ 10 আসন থেকে দাঁড়াবেন, তার খুব ইচ্ছা তিনি 10 আসন থেকেই পাশ করবেন এবং মানুষদের আরেকবার সর্বনাশ করবেন। তার ইতিহাস আপনারা জানেন, সেই ইতিহাসে যাব না। এখন বাকি যারা আছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আর কি বলবো, আপনারা সবই জানেন। বিএনপিতে দর কষাকষি করে বোধহয় সুবিধা হয়নি, তারা জামাতে গেলেন। জামাত 30টি আসন তাদেরকে দেবেন এমন একটি সমঝোতা যখন হলো, নাহিদ ইসলাম সাহেব নেতৃত্ব দিচ্ছিলেন জামাতের সঙ্গে, এরকম একটা সমঝোতা যখন হলো, তখন এনসিপির নারী যারা ছিলেন, নারী কর্মী যারা ছিলেন বা এনসিপির কমিটি, তারা জামাতকে অপছন্দ করলেন। এটি স্বাভাবিক, তারা ঠিক কাজ করেছেন। আমি এই নারী সমাজকে, এনসিপির নারী সদস্যদেরকে ধন্যবাদ জানাবো, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এক মুখে আমরা জামাতকে বাংলাদেশ বিরোধী শক্তি বলছি, তারা 71 সালে বাংলাদেশের জন্মের লগ্নে বিরোধিতা করেছিলেন। আবার তার দলেই যে আমরা নিজের দল ছেড়ে তার দল থেকেই দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। কেন? আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, টাকা কামাতে হবে, দেশের লোক বাঁচুক আর মরুক, আমাদের এই মুখ্য রাজনীতি। জনগণ আর দেশের কথা কেউ ভাবেন না। এখানেই শেষ নয়, আরও ঘটনা আছে। ছোট ছোট যে রাজনৈতিক দলগুলি ছিল, সবার নাম বলা খুব মুশকিল, মনে রাখাও সম্ভব না, আপনারা সবই জানেন। সেসব দলের নেতারাও বড় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। কেন যুক্ত হচ্ছেন ভাই? আপনি আপনার দল নিয়ে লড়াই করেন, জেতা হারা ভাগ্যের ব্যাপার। জনগণ চাইলে জিতবেন, জনগণ ভোট না দিলে হারবেন। আমাদের টার্গেট হচ্ছে জেতা, আমরা হারতে রাজি না। এটি আমাদের বিপদের কারণ। অনেক ছোট ছোট দলের নেতারা বিএনপিতে যোগ দিচ্ছেন। তারেক রহমান সাহেব আসার পরে উজ্জীবিত হয়েছে, আগেও উজ্জীবিত ছিল। তারেক রহমান সাহেব আসাতে একটু দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ হয়েছে, উল্লাস হয়েছে। তারা ধরে নিচ্ছেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, বিএনপি ক্ষমতায় যাবে। আমি এখানে এভাবে কোনো কথা বলবো না। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতা যাবে, ভোট পর্যন্ত আমরা অপেক্ষা করব। মজার কথা হচ্ছে, সবাই ক্ষমতা লোভী, ক্ষমতায় গেলেই টাকা পাওয়া যাবে, রাজকীয় জীবন কাটানো যাবে। দেশ তো পরে, আগে নিজের ভবিষ্যৎ গোছানোর চিন্তাই আমাদের। যারা রাস্তার আন্দোলন করে শহীদ হলেন, শহীদদের প্রতি সমবেদনা জানালেন, দুঃখ জানালেন,
অল্প সময়ের মধ্যেই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টে গেল। তারা এখন ক্ষমতার লোভে এ দল সে দল করে বেড়াচ্ছেন, নির্বাচনে জয়ী হতেই হবে। এ তো বললাম তরুণ সমাজের কথা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা। পুরনো রাজনৈতিক দলের কথা দু একটি না বললেই বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। জামাতকে আওয়ামী লীগ ব্যবহার করেছেন তাদের সুবিধার সময়, আমরা জানি। বিএনপিও ব্যবহার করেছেন, জামাতের দু একজনকে মন্ত্রীও বিএনপি করেছেন। সেই বিএনপির মুখে এখন শোনা যাচ্ছে, তারেক সাহেব কিছুদিন আগেই বলেছিলেন আমরা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের পক্ষে। তাহলে আপনারা ক্ষমতায় থাকাকালীন যখন জামাতের দুজনকে মন্ত্রী বানিয়েছিলেন, তখন আপনাদের এ কথাটি মনে ছিল না? কথাটি বলার আমার মূল উদ্দেশ্য, আমি জামাতেরও শত্রু না, বিএনপিরও শত্রু না। বর্তমান উদ্দেশ্য কি? স্বার্থের জন্য আমরা জামাতকে কাছে টানব, স্বার্থ উদ্ধার হয়ে গেলে ফেলে দেব। আওয়ামী লীগেরও চরিত্র তাই, বিএনপিরও চরিত্র তাই। দেশের মানুষ কাকে ভোট দেবেন? কে দেশের মানুষের কথা চিন্তা করবে? আজকে নির্বাচন সামনে, দেশ ও জাতির মানুষের কাছে আমার একটি আবেদন, আপনারা আপনাদের বিবেক বিবেচনা, জ্ঞান বুদ্ধি দিয়ে নিজের ভোট দেবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। ভুলভাল যারা বিপদের সময় জনগণের পাশে থাকে না, দেশের স্বার্থ চিন্তা করে না, নিজের স্বার্থকেই বড় করে দেখে, এমন লোককে আগামী সংসদে আমরা দেখতে চাই না। জনগণের এমনটি আওয়াজ তোলা উচিত, এমনটি আমাদের প্রত্যাশা হওয়া উচিত। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।